শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি আজ সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঝরাতে ভিডিও বার্তা মোদির। যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলায় ইরানে নিহত অন্তত 4। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ। তেহরান চুক্তি করতে চায়, আবারও দাবি ট্রাম্পের। গাজার মধ্যাঞ্চলে রাতভর দখলদারদের বিমান হামলা। পশ্চিম তীরে অভিযানে 4 ফিলিস্তিনির প্রাণহানি। মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ। কিয়েভের রুশ হামলায় নিহত অন্তত 10, আহত 100। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির। রাশিয়ার কিয়েভে বিস্ফোরণ। এবং যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানকে অপসারণ। বিশেষ অধিবেশনে 82 সদস্য রাষ্ট্রের ভোটে সিদ্ধান্ত। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা। তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে শুক্রবার রাতে তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এরই মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও দ্বিজেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এদিকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তোড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, আগের ভিডিওতে দেওয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদী জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। অন্যদিকে টানা 26 দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মহামিছিল শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদী ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে আলোচনা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এখনও চূড়ান্ত কোনো সমঝোতার জন্য প্রস্তুত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, বর্তমান সংকট নিরসনে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রকেই তার নীতি পরিবর্তন করতে হবে। এদিকে হাউথির নৌ অবরোধের ঘোষণার মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান, সংঘাত অবসান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, তবে তেহরান এখনও চূড়ান্ত সমঝোতার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প বলেন, ইরান আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি আন্তরিক হলেও চুক্তি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে না। তার ভাষায়, আব্রাহাম চুক্তির আওতায় রিয়াদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনই হবে সেই সহযোগিতার পূর্বশর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান সংকট নিরসনে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রকেই নীতি পরিবর্তন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। আরাগচির দাবি, ইরানের জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না। এদিকে হরমুজ প্রণালীর কাছে 30 জন নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার খবর সামনে আসে। উন্মুক্ত সামুদ্রিক রেডিও যোগাযোগে শোনা যায়, একটি জাহাজকে ইরানের জলসীমার দিকে অগ্রসর না হওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ইঞ্জিন কক্ষে হামলার হুমকিও দেওয়া হয়। কিছুক্ষণ পর দিশা নামের জাহাজটি জরুরি বার্তায় জানায়, অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজে থাকা 30 জন নাবিককে উদ্ধারে অবিলম্বে সহায়তা প্রয়োজন।
অন্যদিকে ইয়েমেনের হাউতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাশিরা দাবি করেছেন পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হুদায়দায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করে। জাতিসংঘ এই ঘটনার গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং সামুদ্রিক চলাচলের ওপর নতুন হুমকি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর অভিঘাত ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায়। হরমুজের পর এবার বাব আল মান্দেব প্রণালীতে হাউথিদের অবরোধের হুমকিতে আবারও $100 ছাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্লেষকদের সতর্কবার্তা, দুই গুরুত্বপূর্ণ নৌপথে সংকট একসঙ্গে তীব্র হলে তীব্র জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চোক পয়েন্ট বা সংকীর্ণ বহুল ব্যবহৃত পথ হল হরমুজ ও বাব আল মান্দেব প্রণালী। ইরান যুদ্ধের আগে হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন হতো, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 20%। অন্যদিকে বাব আল মান্দেব দিয়ে প্রতিদিন প্রায় 41 লাখ ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি পরিবহন হয়। এই পথ দিয়েই লোহিত সাগর হয়ে সুয়েজ খাল ব্যবহার করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্য জ্বালানি পরিবহন করা হয়। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে। এর জেরে সৌদি আরব নিজেদের তেল রফতানির রুট সরিয়ে নেয়। পূর্বাঞ্চলের আবকাইক থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে নিয়ে সেখান থেকে বাব আল মান্দেব হয়ে ভারত, চীন ও অন্যান্য এশীয় বাজারে পাঠানো শুরু হয়। বর্তমানে সৌদি আরবের দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল তেল এই পথ দিয়েই যাচ্ছে। তবে হরমুজ এড়াতে যে পথকে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটিও এখন ঝুঁকির মুখে। হরমুজের পর এবার বাব আল মান্দেবেও সংঘাতের ছায়া পড়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে। ইরান সমর্থিত হাউথিরা সৌদি আরবের বন্দর ও তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর একাধিক তেলবাহী ট্যাঙ্কার গন্তব্য পরিবর্তন করেছে। ঘটেছে হামলার ঘটনাও। এরই মধ্যে এই দুই নৌপথে যুদ্ধ ঝুঁকির বীমা কয়েকগুণ বেড়েছে। অনেক শিপিং কোম্পানি এখন আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করছে। এতে প্রতিটি যাত্রায় অতিরিক্ত $20 থেকে $25 লাখ পর্যন্ত ব্যয় এবং 10 থেকে 15 দিন বেশি সময় লাগছে। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত পুরো বিশ্বের সাধারণ ভোক্তাদের উপরই এসে পড়বে। তেলের দাম বাড়ার অর্থ শুধু জ্বালানির খরচ বৃদ্ধি নয়, এর জেরে ডিজেল, পেট্রোল, বিমান জ্বালানি, সার ও বিদ্যুৎ উৎপাদন, খাদ্য পরিবহন এবং শিল্প কারখানার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই দুই সংকীর্ণ নৌপথ ঘিরে সংঘাত যত দীর্ঘ হবে, ততই বাড়বে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ, আর তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর। অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। গাজার মধ্যাঞ্চলে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। নাবলুসে দখলদার বাহিনীর অভিযানে অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2 ইসরায়েলিরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের তালগ্রামে বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছেন। একই সময় নাবলুসের উরিফ গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ও ফারাতা গ্রামেও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। নাবলুস জুড়ে ধারাবাহিক হামলা ও অবরোধে পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তীব্র হয়ে উঠেছে। মধ্য গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলার পর বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি বহু ফিলিস্তিনি। হামলার আগে গাজা সিটি ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় বসবাসকারীদের মাত্র 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। মাগাজি শরণার্থী শিবিরের বাসিন্দারা জানান, 2টি বড় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15টি বাড়ি ধ্বংস হয়েছে। আতঙ্কে নারী শিশুরা খালি হাতে খালি পায়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে 20টি মানবাধিকার সংস্থা। যৌথ বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে নাবলুস স্পেশালিস্ট হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, সড়ক বন্ধ ও সামরিক বিধিনিষেধের কারণে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সামরিক অবরোধ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা কার্যত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 100 জন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার কিরোভ অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 26 জন। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই হামলা 48 ঘন্টার মধ্যেই হতে পারে বলে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলায় নতুন করে বাড়ছে যুদ্ধের উত্তাপ। শুক্রবার ইউক্রেনের কিয়েভের রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের ভ্যানুতে বহু মানুষ হতাহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান, একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠান চলাকালে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইউক্রেনীয় কাউন্সিল অব ডিফেন্স ইন্ডাস্ট্রি জানিয়েছেন, সেখানে দেশের প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নিরাপত্তার কারণে অনুষ্ঠানের স্থান আগে থেকে প্রকাশ করা হয়নি। এই হামলার পরপরই রাশিয়ার কিরোভ অঞ্চলে একটি কারখানায় পাল্টা আঘাত করেছে ইউক্রেন। বিস্ফোরণ ও আগুন লেগে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ঘটনাস্থলটি কিরোভ শহরের একটি শিল্প কারখানা বলে নিশ্চিত করেছে রয়টার্স। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলা 48 ঘন্টার মধ্যেই হতে পারে এবং দেশবাসীকে বিমান হামলার সতর্ক সংকেতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লোরা লুমারের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং শীঘ্রই ট্রাম্প ও তার দলের সঙ্গে আরেকটি বৈঠকের প্রস্তুতি চলছে। অন্যদিকে পূর্ব সাইবেরিয়ার ইরকুতস্কে একটি বিমান উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে MC-21 যাত্রীবাহী উড়োজাহাজ এবং ইয়াক-130 যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান ঘুরে দেখেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার বিমান শিল্পের উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবেই এই সফর। এরপর ওমেস্কে রাশিয়া কাজাকিস্তান আন্তঃআঞ্চলিক সহযোগিতা ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। লেবাননে যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গত মার্চ থেকে দেশটিতে দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত 4328 জন নিহত এবং 12232 জন আহত হয়েছেন। এখনও লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা ইসরায়েলের দখলেই রয়েছে। এর মধ্যেই আবারও গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে জঙ্গি গোষ্ঠী IS। এমন পরিস্থিতিতে দেশটিতে শান্তি ফেরানো নিয়ে আরও বেড়েছে অনিশ্চয়তা। যুদ্ধবিরতির আলোচনা চলছে, হয়েছে নতুন চুক্তিও, কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে থামছে না ইসরায়েলি আগ্রাসন। চলমান হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। দখলদার বাহিনীর বর্বরতা থেকে বাদ যাচ্ছেন না উদ্ধারকর্মীরাও। এরই মধ্যেই লেবাননের আল মানসাউরি ও মাজদাল জুন এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ 15 কিলোমিটার দূরের টাইল শহর পর্যন্ত শোনা গেছে। স্থানীয়রা বলছেন, কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও সীমান্তের গ্রামগুলোতে প্রতিদিনই হামলা ও ভবন ধ্বংস এখন নিয়মিত ঘটনা হয়ে গেছে। গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল একটি কাঠামোগত চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ধাপে ধাপে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ইসরায়েলের, কিন্তু হামলা অব্যাহত থাকায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আগস্টে ইতালিতে এই ইস্যুতে আবারও বৈঠক বসার কথা দুই পক্ষের। এদিকে যুদ্ধের মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে ইসলামিক স্টেট IS। সম্প্রতি লেবাননের ত্রিপলি থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মিশরীয় নাগরিককে। লেবাননের নিরাপত্তা বাহিনীর দাবি, তিনি সিরিয়ায় IS এর গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং সংগঠনটির বিভিন্ন গোপন কার্যক্রম সমন্বয় করতেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে IS এখন আর আগের মতো বড় বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে না, বরং ছোট ছোট গোপন সেল, ব্যক্তিগত যোগাযোগ এবং টেলিগ্রাম, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহ করছে। IS এর শক্তি আগের তুলনায় কমলেও সীমিত পরিসরে হামলা চালানোর সক্ষমতা এখনও রয়েছে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।